ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। নমস্কার, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফিকশন হান্ট। আজ তোমরা শুনবে লেখক শ্রীতানের কলম থেকে আরও একটি ভয়ঙ্কর গল্প, ছন্দা হরিণী। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম। শুনতে থাকো শ্রীতানের কলম থেকে ভয়ঙ্কর ভয়ের কাহিনী, ছন্দা হরিণী। সাল 2009। সময়টা মে মাসের 21 তারিখের রাত। বারান্দা থেকে ছুটে এসে ঘরের ভেতরে ঢুকে ভীষণ জোরে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ। কাঁদতে কাঁদতে এতটাই দ্রুত সে পড়ে যায় যে তার হাতের শাখা পলা ভেঙে হাতটা কেটে যায়। না না না, কিছুতেই না, কিছুতেই পারবো না, পারবো না, আমি পারবো না। ঠাকুর, ঠাকুর, কেন কেন আমাকে এত শাস্তি দিলে ঠাকুর, কেন? বৌদি, বৌদি কি করছো? বৌদি, বৌদি দরজাটা খোলো। বৌদি, বৌদি প্লিজ। বৌদিকে দরজা বন্ধ করে এমনভাবে ভেঙে পড়তে কাঁদতে দেখে ছোট দেওর ছুটে গিয়ে তাকে বিনীত কণ্ঠে অনুরোধ করতে থাকে দরজা খোলার জন্য। বাইরে তখন তুমুল বজ্রপাত, সাথে ঝড় বৃষ্টি। কালবৈশাখীর দাপটে গোটা কলকাতা তখন অন্ধকারে জলমগ্ন, কোথাও বিদ্যুতের চিহ্ন মাত্র নেই। ঘরের ভেতর রেডিও থেকে আকাশবাণীর এক খবর ভেসে ওঠে। আয়লা ঝড়ের এই প্রবল দাপটে কলকাতা বিমানবন্দর থেকে সমস্ত বিমান বাতিল করা হয়েছে। শোনা মাত্রই হাত বাড়িয়ে রেডিও বন্ধ করে দেয় সেই গৃহবধূ। না ঠাকুরপো, না, আর না, আর পারছি না, আর পারছি না আমি। বৌদি, তুমি এভাবে হেরে যেতে পারো না বৌদি, তোমাকে জিততেই হবে। তুমি এভাবে কাঁদলে, এভাবে ভেঙে পড়লে আমাদের সবার কি হবে বলো তো? আমাদের কথাটা একবার ভাবো বৌদি। আমার আর কিছুই নেই এই বাড়িতে ঠাকুরপো, কিছুই নেই। আর না, অনেক অনেক সহ্য করে এতগুলো বছরই পরিবারের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেছি। আর আজ বৌদি, তুমি এভাবে বলো না প্লিজ। দরজাটা খোলো লক্ষ্মীটি, একবার দরজাটা খোলো। দেওরের বারবার অনুরোধ সত্ত্বেও দরজা খোলেনি বৌদি। সেই অকাল বৈশাখের রাতে মুখার্জি বাড়ির বড় বউ জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে যায়। তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর লড়াই করার ক্ষমতা নেই তার। ঘরের কোণে রাখা কেরোসিন তেলের বোতল থেকে নিজের গায়ের ওপর ঢেলে দেয় পুরো তরলটা। কেরোসিনের গন্ধ ঘরের বাইরে ছড়িয়ে পড়তেই দরজার বাইরে ছোট দেওরের কাতর কণ্ঠ ভেসে আসে। বৌদি, বৌদি, দরজাটা খোলো। সেই ক্ষীণ কাতর কণ্ঠ ক্ষীণতর হয়ে আসে। কপাল হাত রক্তাক্ত অবস্থায় ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। চোখের জল মুছে নেওয়ার ক্ষমতা আর তার নেই। টেবিলের ওপর রাখা দেশলাই বাক্সটায় হাত দিতেই জানলা খুলে আওয়াজ দেয় ছোট দেওর। বৌদি, বৌদি, দরজাটা খোলো বৌদি। তোমার হাতে ওটা কি? ওটা কি বৌদি? এই মুখার্জি বাড়ির সব পাপ আজ আমার চিতার আগুনে ছাই হয়ে উড়ে যাবে ঠাকুরপো, ছাই হয়ে উড়ে যাবে। মানে বৌদি, বৌদি, তুমি কি করছো বৌদি? ছোট দেওরের আর কোনো কথার উত্তর না দিয়ে দেশলাই বাক্স থেকে কাঠি বের করে সেটা জ্বালিয়ে নিজের আঁচলে ধরিয়ে দেয়। তারপর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে তার মাথার চুল থেকে পা পর্যন্ত। জানলার বাইরে থেকে এই দৃশ্য দেখে দরজা ভাঙতে ছুটে যায় ছোট দেওর। আগুন ততক্ষণে মুখার্জি বাড়ির বড় বউয়ের গা থেকে গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। যতক্ষণে দরজা ভেঙে দেওর ঘরের ভেতর ঢুকে আসে, দাউ দাউ করে জ্বলতে থাকা দেহ ততক্ষণে আরো তীব্র রূপ নিয়ে ফেলেছে। বৌদি! চোখের সামনে নিজের প্রাণের প্রিয় বৌদিকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে দেখে রাগে দুঃখে ক্ষোভে তারস্বরে চিৎকার করে কেঁদে ওঠে তার ছোট দেওর। অনেক চেষ্টা করেও বৌদির গায়ের আগুন নিভিয়ে সে উঠতে পারেনি।
ধীরে ধীরে বইপত্র থেকে বিছানা যত্রতত্র ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন। ক্রমে তা প্রবেশ করে মুখার্জি বাড়ির দোতলায়, ঈশান কোণের ঘরে। বড় বউয়ের প্রাণ ইতিমধ্যেই চলে গেছে। অন্যদিকে তার সাথে জ্বলতে থাকে আরও একটা প্রাণ। তার গোটা শরীর পুড়ে কালো হয়ে ছাল চামড়া প্রায় উঠে গেছে, চোখ মুখ পুড়ে গেছে, হাত পায়ের হাড়গোড় দেখা যাচ্ছে, মাথার চুলের সাথে চামড়া পুড়ে গেছে। এই প্রাণীটি কার? এই বীভৎস দৃশ্য যেন চোখের সামনে গোটা কালবৈশাখী ঝড়কে সপাটে চড় মেরে এক নিমেষে শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে। বাইরে তখনও তুমুল ঝড় বৃষ্টি চলছে। কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটিতে গর্ত করে ছোট দেওর বাড়ির ভেতরে কবর দিয়ে দেয় মৃতদেহ, এবং সেই রাতেই চিরতরে তালা পড়ে যায় কলকাতার হাতিবাগানের মুখার্জি বাড়ির সদর দরজায়। লেখা শেষ করে নিজের সই আর তারিখ দিয়ে ডায়েরির পাতায় বুকমার্ক করে রেখে দেয়। ভাস্কর মুখার্জি, 10/8/2023। ডায়েরি বন্ধ করার আগেই পিছন থেকে এসে টেবিলে রাখা ডায়েরিটা তুলে নিয়ে লেখার শেষ অংশটুকু জোরে জোরে পড়তে শুরু করে ভাস্করের ছেলে দুর্জয় মুখার্জি। সেই রাতে চিরতরে তালা পড়ে যায় কলকাতার হাতিবাগানে। আচ্ছা বাবা, হাতিবাগানে কি সত্যি হাতি আছে? উফ, কতবার না তোকে বলেছি নিজের জন্মস্থান নিয়ে এমন ইয়ার্কি করতে নেই। আরে বাবা, ইয়ার কি কোথায় করলাম? আমি তো শুধু জিজ্ঞেস করছি। ভাই, তোর বাদরামোটা এবার একটু কমাতো। কলকাতায় গিয়ে যদি এমন করিস তাহলে কিন্তু টিকতে পারবি না। বারে, আমি কলকাতায় টিকতে যাবোটাই বা কেন? আমি ক্যালিফোর্নিয়ায় বেশ আছি। হ্যাঁ, কিন্তু এবার যে কলকাতায় যেতেই হবে। বাবা। ভ্রমর দুর্জয়ের কথা শেষ হওয়ার আগেই বলল, বাবা শোনো না, এবার আমরা এতদিনের জন্য যখন যাচ্ছি তখন কলকাতায় আমার নাচের ক্লাসটা করা হচ্ছে তো। আচ্ছা, সে হবে না হয়। দুর্জয় ভাস্করের কথা শেষ হবার আগেই বলল, এই এক মিনিট, তোমাদের কি সব প্ল্যান আগে থেকে হয়ে আছে নাকি? কই, আমি তো কিছু জানি না। আগে হ্যাঁ, ঠিক হয়ে আছে। তুই তো বাড়িতে থেকেও থাকিস না, তাই তোকে কেউ আর এসব বলার প্রয়োজন মনে করেনি। এই, আমাকে একদম এইসব বলবি না বাবা। দেখো কি সব বলছে। আচ্ছা, তোরা একটু চুপ করবি? কলকাতায় আমরা যাচ্ছি নেক্সট মান্থে, এটা ফাইনাল। তবে ঘুরতে নয়। হ্যাঁ, ঘুরতে নয়? তাহলে কিসের জন্য যাবো আমরা? আমাদের হাতিবাগানের বাড়িটা আমি বিক্রি করে দেবো ঠিক করেছি। অনেকদিন তো হলো, আমার বয়স হচ্ছে, আর এখন পাকাপাকিভাবে আমেরিকার সিটিজেনশিপ পাওয়া অত সহজ নয়। তাই তোমাদের জন্য আমাকে কিছু করে যেতে হবে। ওই মুখার্জি বাড়ি গত 15 বছর ধরে খালি পড়ে আছে, এবার ওটার একটা গতি করতে হবে। দেখো, বাড়ির গতি করতে গিয়ে আবার নিজেদের ঠিকানাটা না হারিয়ে যায়। মা ছাড়ো না। কেন রে, ছাড়বো কেন? দুর্জয় না হয় ছোট, ও কিছু জানে না, কিন্তু তুই তো জানিস 15 বছর ধরে সেখানে বড় বৌদির। থামবে তোমরা, এত কথার কি আছে? আমরা কিছুদিনের জন্য যাব, প্রমোটার আসবে, দালাল আসবে, মিটিং হবে, যা যা করণীয় সেসব সেরে আমরা ফিরে আসব, ব্যাস। আচ্ছা, তাতে ওই বাড়িতে থাকা অভিশাপ মিটে যাবে তো? ওই বাড়ি বিক্রি হওয়ার 2 দিন আগে কিংবা পরে ভেঙে পড়ে যাবে না, তা কে বলতে পারে? তুমি পারবে এর গ্যারান্টি দিতে? দেখো দুর্বা, আমি শত বলতে পারবো না, তবে যে কোনো কিছুর বিনিময়ে ওই বাড়ি আমি বিক্রি করবই। বেশ, তবে তুমি একা যাও সেখানে। আমি আর আমার ছেলে মেয়ে সেখানে যাব না। ওই অভিশপ্ত বাড়িতে কিছুতেই আমি আমার দুর্জয় আর ভ্রমরকে নিয়ে যাব না। মা, তুমি অকারণে ভয় পাচ্ছ কেন বলো তো? আচ্ছা বাবা, মা যা বলছে সেই কথা যে সত্যি তার যেমন কোনো প্রমাণ নেই, তেমনি তা যা মিথ্যে তারও তো কোনো প্রমাণ নেই, বলো। ওই বাড়ি আমাদের বড় বৌদিকে খেয়ে ফেলেছে, আর আর সেখানে আমি তোকে আর দুর্জয়কে এভাবে কি করে যেতে দিই বল? মানে মা, তোমরা এসব কি বলছো? এই দিদি, কি রে? তুই একটু থাম না ভাই। মা, ওই বাড়িতে আমরা যাব। তুমি তো জানো মা, কলকাতায় আমার নাচের ক্লাস করার স্বপ্নটা। জানি ভ্রমর, কিন্তু ওই বাড়িতে গিয়ে কি কি অমঙ্গল হবে তার কোনো ধারণা নেই তোদের। আচ্ছা, তেমন যদি হয় আমরা না হয় ওই কদিন হোটেলে থাকবো। না বাবা প্লিজ, আমি হাতিবাগানের বাড়িতেই থাকবো। নর্থ কলকাতার এত গল্প শুনেছি তোমার কাছে, আর ছোটবেলার কিছুই তো মনে নেই তেমন। বাবা প্লিজ না করো না। আচ্ছা, কি মুশকিলে ফেললি বলতো তোরা?
আমি একটা শর্তে তোমাদের কথায় রাজি হতে পারি। কি শর্ত মা? দুর্গাপুজোর 1 মাস আগে যখন ওই বাড়িতে যাচ্ছি, তখন ভালো করে একবার মায়ের পুজো করা হোক। আমার বিশ্বাস মা দুর্গার মহিমায় সব অশুভ শক্তির বিনাশ হয়ে যাবে। মা, এটা তো তুমি দারুণ প্রস্তাব দিলে। বাবা প্লিজ, আর তুমি আর না করো না প্লিজ। কলকাতায় দুর্গাপুজো, তাও আবার নিজের বাড়িতে, লোকজন হইচই, খাওয়া দাওয়া, ওরা বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুর্গাপুজো করবো বললেই তো আর করা হয় না, অনেক নিয়ম কানুন আছে। তা তোমার মলিনদা কি করতে আছে কলকাতায়? ওনাকে বলো সব ব্যবস্থা করতে, যা টাকা লাগবে দিয়ে দেবে। হ্যাঁ বাবা, তুমি মলিন জেঠুকে বলে দাও সব তোড়জোড় করতে। এই প্রথম কলকাতায় দুর্গাপুজো দেখবো, তাও আবার নিজের বাড়িতে। প্রতি বছরই ভাবি এইবার যাব হয়তো, কিন্তু কোনো কিছুতেই হয়ে ওঠে না। উফ, অবশেষে এবারে মনের ইচ্ছেটা আমার পূরণ হবে। বেশ, তোমরা সবাই যখন এটাই চাইছো, আর আমারও মনটা মা দুর্গাকে বড় ঢাকছে, সাথে কলকাতাও, তাই হবে, দুর্গাপুজো হবে, মুখার্জি বাড়িতেই হবে। এই দিনের পর ভাস্কর মুখার্জি তাদের কলকাতায় আসার ব্যবস্থা শুরু করে দেয়, এবং ওদিকে কলকাতায় ধীরে ধীরে কাজ শুরু করে ভাস্করদের বহু পরিচিত মলিনদা। মলিনদা ওরফে মলিন বসু মুখার্জি বাড়িতে একসময় আঁকা শেখাতে আসতেন। বহুদিনের পরিচয়ে এক প্রকার আত্মীয়তার বন্ধনে জড়িয়েছেন তাদের সাথে। 15 বছর পর মুখার্জি বাড়ির তালা খোলা হয় তার হাত ধরে আর ভাস্করের আদেশে। মলিন সমস্ত কর্মচারী নিয়ে এসে বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে পুজোর মণ্ডপ সাজানোর কাজ পর্যন্ত সামলাতে থাকে। দুর্গাপুজোর বাকি আর মোটে 1 মাস, হাতে বেশি সময় নেই। কুমোরটুলি থেকে মায়ের মূর্তির অর্ডার দিয়ে মলিনবাবু ফিরেছেন মুখার্জি বাড়িতে। এমন সময় পাড়ার পাঁচু পুরোহিত তাকে পাকড়াও করে। বাবা মলিন যে, শোনো শোনো। হ্যাঁ জেঠু বলো। শুনলাম নাকি মুখুজ্জের বাড়িতে দুর্গা পুজো হবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ, ভাস্কর আবার আসছে তো কাল। আমেরিকা থেকে ওর ছেলে মেয়ে বউ সবাই আসছে। হ্যাঁ সে ভালো কথা। তবে তবে বলছি বাবা, তোরা তো সবই জানিস, একটু বিবেচনা করে ব্যবস্থা করতে পারতিস। জেঠু, এতগুলো বছর হয়ে গেছে, আর কি হবে বলো তো? না মলিন না, ওই বাড়ির ঈশান কোণে ঘরের বড় বউ আত্মা এখনো আছে। হ্যাঁ, কদিন আগে ওই ঘরে জানলা থেকে এক মহিলার চিৎকার শুনেছে হারুনাথ। বলছিল কি ভয়ঙ্কর ভাবে সে ডাকছে, মনে হচ্ছিল যেন তাকে টেনে নিয়ে ওই ঘরের ভেতর ঢুকে তার শরীর ছিন্ন ভিন্ন করে তাকে ফুরিয়ে ফেলবে ওই শাঁকচন্যে। জেঠু তুমি থামবে, ওসব কিচ্ছু হবে না। হারুনাথ কি শুনতে কি শোনে, ও একটা বদ্ধ পাগল, তা কি তুমি জানো না নাকি? আর তোমারও তো বয়স হয়েছে, যাও, এখন আমার মেলা কাজ পড়ে আছে, আমি চললাম। এই বলে মুখার্জি বাড়ির দিকে হাঁটা দিল মলিন। পাঁচু পুরোহিতের কথা অল্প তার কানে ভেসে উঠল বটে, তবে সে আর কোনো উত্তর দিল না। আমার কথা ফেলনা নয় মলিন, বিপদে পড়লে এই বুড়োর কাছেই আসতে হবে। হ্যাঁ। পরের দিন সকালবেলা ভাস্কর এবং তার পরিবার চলে আসে কলকাতা এয়ারপোর্টে। মলিন গাড়ি নিয়ে তাদের আনতে যায়। পুজোর আমেজে সবাই বেশ হই হুল্লোড় করে আসছিল। এমন সময় রাস্তায় তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। অগত্যা রাস্তার ধারে এক কফি শপে তাদের বসতে হয় বেশ কিছুক্ষণ। এমন সময় ভাস্করের কাছে একটা ফোন আসে। হ্যালো, হ্যাঁ আমরা এসেই গেছি প্রায়। আসলে কি বলুন তো, আমাদের গাড়ির টায়ারটা গেছে পাঞ্চার হয়ে। হ্যাঁ এখনই নাগের বাজারের কাছে আছি। কি কি বলছেন? কি করে হলো? আমি তো কালই কথা বললাম ওনার সাথে। কি মুশকিল, এত তাড়াতাড়ি এভাবে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ বেশ। কি হলো, কিছু সমস্যা হয়েছে? হ্যাঁ আসলে। এমন কিন্তু কিন্তু করছো কেন, বলো। দুর্বা, আমাদের বাড়ি বিক্রির জন্য যে প্রমোটারের আজ আসার কথা ছিল, তার হঠাৎ আজ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে।
আজ ভোরেতে। কি কি বলছো তুমি? হ্যাঁ, ওনার ম্যানেজার ফোন করে বলল ওনার ছেলে নাকি পরশু আমাদের বাড়ি আসবেন। আমি বলেছিলাম তোমাকে, একটা অঘটন না ঘটলে হচ্ছিল না। না মা প্লিজ, দেখেছো বাবা চোখ মুখের অবস্থা? মা মা তুমি তুমি শান্ত হও প্লিজ। বাবা দেখো, তুমি মায়ের কথায় ভেঙে পড়ো না। ওনার হয়তো কোনো শারীরিক সমস্যা ছিল। আমি কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ আমি এইটুকু জানি যে ওই বাড়িতে আমাকে যেতেই হবে। দুর্বার অনেক অলৌকিক ঘটনার উদাহরণ দেওয়ার পরেও তেমন কোনো প্রভাব পড়েনি ভাস্করের ওপর। টায়ার পাল্টানোর পর গাড়িতে ওঠে। মলিন্দাকে সবটা জানানোর পর সেও পাঁচু পুরোহিতের বলা কথা তাদের জানায়। মলিন্দার কথা শুনে ভাস্কর এবার একটু ভাবনায় পড়ে যায়। ওদিকে দুর্জয়ের কাছে এগুলো বড় অচেনা। অনেক অল্প বয়সে আমেরিকায় থেকে বড় হয়েছে, তাই ও বড় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এই যে তোমরা বড় বউয়ের কথা বলছো, তা এই বড় বউয়ের নামটা কি? আর সে মারা গেলই বা কীভাবে? দুর্জয়, এই বড় বউ হলো মুখার্জি বাড়ির বড় বউ, ছন্দাবতী দেবী, ছন্দাবতী মুখার্জি। বলতে পারো মুখার্জি বাড়ির এক দশভুজা। কি ভাস্কর, ঠিক বললাম তো? হ্যাঁ, দশভুজা তো বটেই। বড় বৌদি ছিল বলেই আমি ওদের নিয়ে আমেরিকায় যেতে পেরেছিলাম, কিন্তু ওনার মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। জানো তো মলিন্দা, আমার বিশ্বাসই হয় না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি ভাস্কর, সন্দেহ আমারও অনেক আগে থেকেই আছে। ছন্দাবতী মুখার্জি, এ তো দারুণ নাম। হ্যাঁ, যেমন নাম তেমনই গুণ। কি গুণ? সেটা বাড়ি গেলেই দেখতে পাবে। এত সাসপেন্স! দুর্গাপুজোয় এলাম নাকি হরর স্টোরিতে এলাম? আরে আচ্ছা, এটা তো বলো উনি মারা গেলেন কিভাবে? সে এক আশ্চর্য কথা। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। হোয়াট? সুইসাইড? হ্যাঁ, তাই তো শুনেছি, তবে শুধু একজন ছাড়া ওই আত্মহত্যা হতে কেউ দেখেনি। তিনি কে বাবা? শঙ্কর মুখার্জি, আমাদের বড়দা। এই কথা শুনে সবাই চুপ করে যায়। দুর্জয় বেশ চিন্তায় পড়ে। বড় জেঠুর কথা এইভাবে কেন বলল? এইসব ভাবতে ভাবতে ওরা পৌঁছে গেল হাতিবাগানের মুখার্জি বাড়িতে। গাড়ি থেকে সব মালপত্র নামানোর জন্য মলিন তার চাকর বাকরদের ডেকে আনে। ভাস্কর তার পরিবারের সাথে বাড়ির ভেতরে ঢোকে। সদর দরজা পেরোতেই বাড়ির মধ্যে যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। একটা গা ছমছমে পরিবেশ, তার সাথে পায়রার ডাক, হালকা মেঘলা আকাশ আর বাইরে যানবাহনের শব্দ। বাড়ির ভেতর একটা মিশ্র আবহাওয়ার বলয় তৈরি করেছে। ভ্রমর কোনো কিছু না বলে একাই বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে চলে গেল ভেতরে। দুর্জয় ওকে দেখে ওর পিছু নিল। ভাস্কর আর দুর্বা দাঁড়িয়েছিল মলিনের জন্য। এমন সময় দুর্বা বলল, আচ্ছা শোনো, বাড়ি তো নতুন করে রং করা হচ্ছে, তা ঈশান কোণের ঘরটা খোলেনি তো কেউ? পাগল নাকি, ওটা আবার খোলে কেউ? আচ্ছা, এসব কথা দুর্জয় আর ভ্রমরের সামনে বলো না আবার। কিরে, কি কথা হচ্ছে তোদের? আচ্ছা, আমি সব বলে দিয়েছি ওদের, ওরা মালপত্র নিয়ে ঘরে রেখে দেবে। ঠিক, তোরা যা, ফ্রেশ হয়ে নে। মলিন্দা, আমার কিন্তু ভয় করছে। আরে ভয় পাস না, আমি আছি তো। চ চ চ, এখন চ। এই বলে ওরা ভেতরে চলে যায়। ওদিকে ভ্রমরের পিছু পিছু দুর্জয় বাড়ির দোতলায় উঠেছে। সেই সময় ফাঁকা জমিদার বাড়ির চারিদিকে এখন শুধু পুরনো আসবাবপত্র আর নতুন রঙের গন্ধ। এর মাঝেই দেওয়ালে টাঙানো রয়েছে বাড়ির সব পূর্বপুরুষদের ছবি। সেই ছবির মধ্যে একটি ছবি ছিল শঙ্কর মুখার্জির। ভ্রমর তার ছবির সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তখন বাবা বড় জেঠুর নামটা ওভাবে বললো কেন বলো তো? এটা তো আমার তোকে জিজ্ঞেস করার কথা, তুই উল্টে আমাকে জিজ্ঞেস করছিস। আসলে বড় মার মারা যাওয়াটা আমি খুব একটা মনে করতে পারি না, জানিস তো। অনেকটা ছোট ছিলাম তখন, অতটা তাই মনে আসে না। শুধু মনে পড়ে বড় মার কাছ থেকে নাচ শেখার কথা, ঘুঙুর পরে, আলতা পরে, কোমরে ওড়না বেঁধে নাচ? সি ওয়াজ আ ডান্সার। হ্যাঁ রে, ভারতনাট্যম নাচ করতো বড় মা। 1993 সালের সারা বাংলা প্রতিযোগিতার বিজেতা ছিলেন তিনি। বাবা বলেন অনেক নাম করেছিলেন নাকি নাচের জগতে। কই, আমি তো এত কিছু জানি না। আসলে কি বলতো,
মা বাবা তোকে এখানকার এত পুরনো কথা খুব একটা জানাতে চায়নি। তুই আজ এখানে এলি তাই জানতে পারলি, নইলে তো। ভ্রমরের কথা শেষ হওয়ার আগেই একটা দরজা বন্ধ করার আওয়াজ এলো ভীষণ জোরে। কে এত জোরে, কে দরজা বন্ধ করলো? কে ওখানে? আরে মা বাবা, মিলিন্দ জেঠু বা অন্য কোনো কর্মচারী হবে, তুই বল না। তারপর হ্যাঁ, আর কি বলবো, বড় মা অনেক বড় শিল্পী ছিলেন, আর বড় জেঠু সেই শিল্পীর কদরই করতেন না। বড় মাকে মারতেন জানিস, ঘরে বন্দি করে রাখতেন, গায়ে সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত দিয়েছেন। কি? হ্যাঁ রে ভাই, আর তাই বাড়ির সবাই মনে করে বড় মাকে হয়তো বড় জেঠুই কোনোভাবে। আবার ভ্রমরের কথা শেষ হবার আগেই একটা জোরে শব্দ হলো। না, এটা দরজার শব্দ নয়, কোনো বড় আসবাবপত্র বা অনেক জিনিস একসাথে পড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এইবার আর ভ্রমর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, সে ছুটে যায় শব্দ শোনা মাত্রই তার সম্ভাব্য উৎসের দিকে। কোন দিক থেকে এলো যেন শব্দটা? এই দিকেই বোধ হয়। ভ্রমর বাড়ির ঈশান কোণ বরাবর হেঁটে যায় আর দুর্জয় তার পিছু নেয়, কিন্তু সেদিকে রাস্তা বন্ধ হয়ে যায় দোতলার ঈশান কোণের শেষ ঘরে গিয়ে। ঘরের সামনে দাঁড়িয়ে ওরা দেখে। একটু অবাক হয়েই ভ্রমর বলে, কি হলো বলো তো? আওয়াজটা তো এদিক থেকেই এলো। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আর এই ঘরটা খোলনি কেন এখনো? আচ্ছা, এই ঘরটা কার রে দিদি? আরে এটা তো বড় মা আর বড় জেঠুর ঘর। বেশ কিছুক্ষণ ওরা চারপাশে দেখলো, কিন্তু এমন কিছু পেল না যা থেকে ওই ধরনের শব্দ আসতে পারে। কিন্তু আওয়াজটা যে আমি স্পষ্ট পেলাম। আচ্ছা, এই ঘরটা খুললে হয় না? হ্যাঁ, কিন্তু চাবি তো বাবার কাছে। আরে বাবা তো আবার হাজারটা প্রশ্ন করবে। আচ্ছা, একটা জিনিস ট্রাই করা যেতে পারে তো, এই চুলের কাঁটা দিয়ে একবার ট্রাই কর না। হ্যাঁ, দেখ একবার। ধুর, ও সব আবার হয় নাকি? ভ্রমরের কথা বলা মাত্রই ঘরের ভেতর থেকে আরও একটা শব্দ এলো। এইবার একটা ঘুঙুরের শব্দ, স্পষ্ট ঘুঙুরেরই শব্দ, যেন কাজ করছে ওই ঘরের ভেতর, আর আওয়াজ আসছে বাইরে অবধি। ঘুঙুরের আওয়াজ শুনেই ভয় পেয়ে যায় ভ্রমর আর দুর্জয়। বেশি কিছু বুঝে ওঠার আগেই আবারও ঘরের ভেতর থেকে একটা নতুন শব্দ আসে। এইবার এক নারী কণ্ঠস্বর ভেসে ওঠে। মৃদু স্বরে সে নাচের ছন্দ কাটছে আর বলছে, তৎ থেই তৎ ধিত তেই তৎ। ভ্রমর। ভ্রমর নিজের নাম শোনা মাত্রই ভয়ে শিউরে ওঠে। তার সাথে ওর মনের মধ্যে এমন এক বাসনা জেগে ওঠে যার ফলে দরজা খুলে ভেতরে যাওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে। বড় মা, বড় মা, ভাই ভাই শোন, বড় মার গলা, তুই শুনলি? বড় মা আমায় ডাকছে। শুনলাম তো বটে, কিন্তু না না, এক্ষুনি এই দরজা আমি খুলবো। সঙ্গে সঙ্গে ভ্রমর ছুটে যায় নিচের তলার দিকে। দুর্জয়ও ওর পিছু পিছু দৌড়ে ডাকতে থাকে তার প্রিয় দিদিকে। দিদি দিদি শোন, এই দিদি দাঁড়া, পড়ে যাবি। দুর্জয়ের কোনো কথার উত্তর না দিয়ে সে সোজা ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভাস্করের ঘরের সামনে। ঘরের ভেতর ভাস্কর দুর্বা আর মলিনকে দেখে সে নিজেকে সংযত করে নেয়। দুর্জয় তার পিছনে এসে দাঁড়ায়। শোন, ওপরে যা হলো তা শুনলে কিন্তু মা প্যানিক করবে। তুই এক কাজ কর, তুই মায়েদেরকে কথায় ব্যস্ত রাখ, আমি মায়ের ব্যাগ থেকে চাবিগুলো নিয়ে আসছি, ঠিক আছে? ওকে। ঘরের ভিতর ঢুকেই ভ্রমর ওদের কথায় ব্যস্ত রাখতে শুরু করে দিল, আর দুর্জয় সময় বুঝে তার কাজে লেগে পড়ল। ও বাবা, বাবা বলছি শোনো না গো, এখন তো আমরা কলকাতায় এসে গেছি, এবার আমার নাচের ক্লাসটা হবে তো গো? এই মলিন্দা, শোনো না, একটা ভালো টিচার দেখো না, মেয়েটা অনেক দিন ধরে নাচ শিখতে চাইছে। আরে সে পেয়ে যাবি, কলকাতায় কি আর শিল্পীর অভাব রে? আমাদের বড় বউ তো কত বড় একজন নৃত্যশিল্পী ছিলেন। বড় মার কাছে নাচ শেখার কথা আজও আমার মনে আছে মলিন জেঠু। হ্যাঁ, আমেরিকায় যতই ওয়েস্টার্ন শিখি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, রবীন্দ্র নৃত্য, কত্থক, ভারতনাট্যম এইসবের মাধুর্যই আলাদা। বাবা, এই ভাস্কর, আমাদের ভ্রমর তো একেবারে বড় বউয়ের মতো কথা বলছে রে। তোমার বড় মাও একেবারে এমনই ছিলেন, ভারতীয় সংস্কার, শিল্পকলা এইসবের খুব কদর করতেন। সত্যি বিদেশে থেকেও যে তুমি এতটা বাঙালিয়ানা ধরে রেখেছো, তার জন্য দুর্বা আর ভাস্করকে আমার তরফ থেকে একটা করে মিষ্টি দিতে হবে। এই না মলিন্দা,
ওকে দিও না, ওর সুগার আছে তো। আরে একটা খেলে কিচ্ছু হবে না। ওরা তিনজনে নিজেদের কথায় ব্যস্ত হয়ে যায়। আর এই সুযোগে দুর্জয় এসে ইশারায় ভ্রমরকে বলে সে চাবি পেয়ে গেছে। দুজনে ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় দোতলার ঈশান কোণের ঘরের দিকে। ঘরের সামনে দাঁড়িয়ে দুর্জয় তার পকেট থেকে চাবির গোছা বের করে ভ্রমরকে দিতে ভ্রমর চটে গিয়ে বলে, এ কি রে, পুরো চাবির গোছাটা নিয়ে চলে এলি? এখান থেকে এবার আমি খুঁজি কি করে বলতো? আরে আমি কি করে জানবো কোনটা এই ঘরের চাবি? উফ, কি যে এবার করি না। কি আর করবি, সব চাবি লাগিয়ে লাগিয়ে দেখ কোনটায় খোলে। ফাইন। ভ্রমর একটা একটা করে চাবি নিয়ে তালার মধ্যে লাগিয়ে দেখতে শুরু করে। এই সময় হঠাৎ আবার সেই ঘুঙুরের আওয়াজটা শুরু হয়। ভ্রমর থেমে যায়। আওয়াজটা আরও তীব্র হতে শুরু করে ধীরে ধীরে। দুর্জয় আর ভ্রমর চুপ করে দাঁড়িয়ে থাকে ঘরের সামনে। আওয়াজটা যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, তীব্র থেকে তীব্র হয়ে আসছে কানের সামনে। দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে। এমন সময় হঠাৎ দুর্জয় লক্ষ্য করে ঘুঙুরের আওয়াজটা ধীরে ধীরে তাদের আরও কাছে যেন সরে আসছে। দুর্জয়ের কাঁধে যেন কোনো একটা ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, আর সে ওই ভার নিতে পারছে না। কাঁধে ব্যথা অনুভব করে। দুর্জয় বুঝতে পারে একটা অদ্ভুত ছোঁয়া তার ঘাড় থেকে বেয়ে কানের কাছে উঠে আসছে, আর সে শিহরিত হয়ে যায় এক মুহূর্তে। ভ্রমর তখনও ঠায় হয়ে দাঁড়িয়ে আছে দরজার দিকে। ঘুঙুরের শব্দ যেন তাকে বশ করে রেখেছে। দুর্জয় আর অস্বস্তি সহ্য করতে না পেরে ভ্রমরকে ডাকতে শুরু করে, দিদি দিদি এদিকে দেখ, দরজাটা খোল। আরে দাঁড়িয়ে থাকিস না চুপ করে। দিদি দিদি প্লিজ দরজাটা খোল। দুর্জয়ের কথার কোনো সাড়া দিল না ভ্রমর। সে এক মনে তাকিয়ে আছে দরজার দিকে। চোখের সামনে ভেসে উঠছে আবছা কিছু স্মৃতি। ঘুঙুরের শব্দ যেন এক প্রকার জাঁকিয়ে বসেছিল, সেজন্য এই জগতেই আর নেই। ওদিকে ঘুঙুরের শব্দে দুর্জয়ের মাথা ধরে আসে। কাঁধের ভার নিয়েই সে ভ্রমরকে ধরে ঝাঁকুনি দিয়ে ডাকতে শুরু করে, দিদি 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 শোন, এই দিদি। ঝাঁকুনির ফলে এতক্ষণে ভ্রমর যেন প্রাণ ফিরে পেল। চমকে উঠে বলে, হ্যাঁ, কি কি হলো ভাই, কি হলো তোর? জানি না কি হচ্ছে, তুই তাড়াতাড়ি ওই দরজাটা খোল। হ্যাঁ হ্যাঁ, আমি খুলছি দাদা। ভ্রমর চাবিগুলো নিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে। ঘুঙুরের শব্দটা ধীরে ধীরে আরও বাড়তে বাড়তে তাদের কাছে এগিয়ে আসে। ভ্রমর এতক্ষণে সঠিক চাবিটা পেয়েছে। তালাটা সে খুলতে যাবে, এমন সময় দুর্জয় অনুভব করে কেউ একটা যেন পিছন থেকে ছুটে এসে তাদের ভীষণ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওরা সোজা গিয়ে পড়ে ওই ঘরের ভেতর। বাবা গো, এভাবে ধাক্কা দিলি কেন? আমি কেন ধাক্কা দেবো? আমাকেই যেন কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল, আবার আমি নাকি ধাক্কা দিয়েছি তোকে। বলতে বলতে দুর্জয়ের চোখ পড়ে ঘরের চারপাশে। সামনে দুটো বড় বড় ছবি, একদিকে শঙ্কর মুখার্জি আর অন্যদিকে একটা অপূর্ব সুন্দরী নারীর ছবি। দেখে মনে হচ্ছে ছবিটা কোনো স্টেজে নাচ করার সময় তোলা হয়েছে। দুর্জয় তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ভ্রমর তা লক্ষ্য করার পর দুর্জয়ের মাথায় চাঁটি মেরে বলে, এই পাগল, কি দেখছিস ঢা করে? বিউটিফুল, কি সুন্দর দেখতে রে। দিদি কে ইনি? এই শয়তান, হাঁটা বন্ধ কর। ইনি হলেন আমাদের বড় মা, ছন্দাবতী মুখার্জি। না রে, এর চেয়েও আরো সুন্দর ছিল। আসলে এই ছবিটা অনেকটা পুরনো। এই তুই কি দেখছিস বলতো? না ভাবছি কি ওই আওয়াজগুলো? আওয়াজগুলো তো বটেই, তবে সেটা কোথা থেকে আসলো, কেন আসলো? আরও একটা কথা আমাকে ভাবাচ্ছে, জানিস? কি কথা? মায়ের কথা মতো যদি ধরেই নিই যে বুড়িমার অতৃপ্ত আত্মা এই বাড়িতে এখনো আছে, তাহলে সে মুক্তি পাবে কিভাবে? কি করলে তার আত্মা সন্তুষ্ট হবে? আর আর ওই যখন ঘুঙুরের আওয়াজ হচ্ছিল তখন, এক মিনিট, ঘুঙুরের আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই তো, আর হচ্ছে না তো। ভ্রমর এতক্ষণে লক্ষ্য করে ঘরের বাকি দেওয়ালগুলো, চারটে দেওয়াল সমেত মেঝেটাও কালো হয়ে আছে। এই ঘরে যে আগুন লেগেছিল তা স্পষ্ট বোঝা যায়। আর যেহেতু
তারপর থেকে এই ঘর বন্ধ হয়ে পড়ে আছে, তাই মাকড়সা জাল, ধুলো আর পুরানো জিনিসপত্র ছাড়া আর তেমন কিছুই নেই। ভ্রমর ঘরের ভিতরে একটু এগিয়ে যেতেই জানলার দিকের আলমারির কাছে হঠাৎ একটা খটখট শব্দ হলো। ভ্রমর চমকে উঠে বলে, কে কে ওদিকে? কিসের একটা আওয়াজ হলো মনে হলো। ভ্রমর ফোনের টর্চ জেলে আলমারির দিকে এগিয়ে গেল একটু। দুর্জয় মাকড়সার জালগুলো সরিয়ে ওর সাথে গেল। এক কাজ করতে পারবি? ওই জানলাটা খুলতে পারবি? হ্যাঁ দাঁড়া, খুলছি। বয়স 18 হলেও দুর্জয় বেশ লম্বা। তার তুলনায় ভ্রমর 20 বছর বয়সেও অনেকটাই ছোটোখাটো। ঘরের জানলাটা অনেকটা উঁচুতে, তাই দুর্জয়কেই জানলা খুলতে হবে। তবে এতদিন ধরে বন্ধ থাকা জানলা কি আর এত সহজে খোলে? অনেক টানাটানি করে ঘাম ঝরিয়ে ধুলো মাখার পর কষ্ট করে সেই জানলা খুলতে সফল হলো দুর্জয়। আর খোলার সাথেই আলমারির পিছন থেকে একটা বড় ইঁদুর বেরিয়ে এক লাফে জানলায় উঠে পালিয়ে গেল বাইরে। ও বাবা, এই এত বড় প্রাণীটা তখন থেকে আওয়াজ করছিল? কি জানি, মনে তো হয় না। আচ্ছা শোন, এবার চ নিচে যাই। আর ভালো লাগছে না এখানে, শরীরটা বেশ কেমন করছে। নিচে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে যাবে এমন সময় হঠাৎ বইয়ের মতো কিছু একটা ভ্রমরের পায়ে লাগলো। ভ্রমর সেটা মাটি থেকে তুলে হাতে নিয়ে দেখে ওটা বহু পুরনো একটা ডায়েরি। ডায়েরিটার কারণ নয়, স্বয়ং বড়মার নাচের ডায়েরি। তাতে লেখা বিভিন্ন শ্লোক, গান ও অন্যান্য বহু তথ্য। ভ্রমর সেই ডায়েরি হাতে নিতেই যেন অদ্ভুত একটা অনুভূতি হলো ভেতর থেকে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ে একটা ছবি। সেই ছবিটা ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগানো, তার পাশে সুন্দর করে কারুকার্য আঁকা এবং নিচে লেখা 15ই আগস্ট 2008, শিশির মঞ্চ, কলকাতা। ছবিতে বড়মা ছন্দাবতী মেডেল পড়ছেন তৎকালীন খ্যাতনামা শিল্পী মলিন বসুর হাত থেকে, এবং তার কোলে একটা ছোট্ট শিশু। সেই শিশুটি আর কেউ নয়, ভ্রমর নিজেই। সেই ছবি দেখার পর ভ্রমরের চোখ থেকে জল বেরিয়ে ছবির ওপর সবে এই ফোঁটা পড়েছে এমন সময় কানে এলো দুর্বার ডাক। দুর্জয়, ভ্রমর, কোথায় তোরা? উফ, কোথায় গেল বলো তো? এই দিদি, এই দিদি, মা বোধহয় এইদিকেই আসছে। চ। এই 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 দাঁড়া না, এই ডায়েরিটা আমার কাছে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাই রাখিস, তবে সাবধানে, কেউ যেন দেখে না ফেলে। চ এখন। দুর্জয় আর ভ্রমর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে তালা বন্ধ করে ঈশানপুরের বারান্দা থেকে ছুটে বেরিয়ে আসে। পথেই ওরা দুর্বার মুখোমুখি হয়। কিরে, তোরা এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? কখন থেকে খুঁজছি বলতো? না মা, আসলে আমরা একটু ছাদে গিয়েছিলাম। আসলে ভাই তো কলকাতায় তেমন কিছুই দেখেনি, আর আমিও তো সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, তাই ছাদে গিয়ে শহরটাকে একটু দেখে এলাম। ও, তা বেশ করেছিস। আচ্ছা শোন, তোরা কিন্তু ভুলেও ওই বড়মার ঘরের দিকে যাবি না, কেমন? কেন মা, ওদিকে কি আছে? কিছু না বাবা, তোরা শুধু যাবি না, আমি বলে দিলাম, ব্যাস, মনে থাকবে? হ্যাঁ। ওই ঘর খুললে এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না। যাগে, তোরা নিচে খেতে আয়। দুর্জয় আর ভ্রমর নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরেন। বিকেল হতেই ভ্রমর ঘুম থেকে উঠে টেবিলের ওপরে রাখা ডায়েরিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে সন্ত বিকেলে ছাদের কার্নিশের কাছে দাঁড়িয়ে ভ্রমর বেশ কিছুক্ষণ শহরটাকে দেখে। দূর থেকে দেখা যায় হাওড়া ব্রিজ, পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায়। চারিদিকটা কেমন থমথমে হয়ে যায়। সময় যত সন্ধ্যের দিকে এগোচ্ছে ঝিঁঝি পোকার ডাকের শব্দ ততই বাড়ছে। বাড়ির পাশের মাঠে ছেলেদের ফুটবল খেলে বাড়ি ফেরা, তেলে ভাজার গন্ধ, এইসবের মধ্যেই ওলট পালট করে দেখা শুরু করে ছন্দাবতীর ডায়েরি। কত পুরনো ছবি, কত লেখা, সেই সব পড়তে পড়তে সন্ধে নেমে আসে। আর তখনই দুর্জয় ছাদে আসে। কিরে দিদি, একা একা কি করছিস? এই বড়মার ডায়েরিটা পড়ছিলাম রে। অনেক কিছু লেখা আছে জানিস, যেগুলো আমি আগেও জানতাম না। তাই? তা কিরকম? এই যেমন ধর, এতদিন আমি জানতাম মলিন জেঠু বাবার বন্ধু, কিন্তু বড়মার ডায়েরি পড়ে জানলাম মলিন জেঠু আসলে বড়মার কলেজের বন্ধু ছিল। শুধু তাই নয় রে, মলিন জেঠুকে বড় জেঠু একদম পছন্দ করতেন না। উনি যখন দাদাদের এখানে আঁকা শেখাতে আসতেন, তখন নাকি জেঠু মদ খেয়ে ঝামেলা করতেন।
আর বড় মা বাধা দিতে এলে ওনাকে খুব মারতেন। কি বলছিস? লোকটা এত খারাপ ছিল? হ্যাঁ রে, তার সাথে এখানে আরো লেখা আছে দেখ, মেজ জেঠুর ছেলেরাও নাকি বড় মাকে অনেক অপমান করত। আশ্চর্য না? মেজ জেঠুর ছেলে মানে তো অমিতদা। অমিতদা কেন এরকম করতো বলতো? এই অমিত দ্বারা তো কয়েকদিন পরই এখানে আসবে, তাই না? হ্যাঁ আসবে। জানিস, মেজ জেঠুও বড় মার নাচ একদমই পছন্দ করতো না। আচ্ছা, সবাই যদি ওনার নাচ এত অপছন্দ করতেন তাহলে উনি নাচটা কন্টিনিউ করলেন কিভাবে? মায়ের কাছে শুনেছিলাম বড় মার বাবা খুব ধনী ছিলেন জানিস, মানে যাকে বলে রিচ ইন কালচার অ্যান্ড মানি। বাবা! হ্যাঁ রে, আর জানিস ওনার থেকে নাকি বড় জেঠু অনেক টাকা ধার করেছিলেন, আর সেই ধার মেটাতে পারেননি বলে তার মেন নাচ চালিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন। বুঝলাম। এখানে অনেক রহস্য আছে জানিস, সাথে অলৌকিক ঘটনাও। দুর্জয় আর ভ্রমরের কথার মাঝেই সন্ধ্যের অন্ধকার আরো গভীর হতে থাকে। ছাদে দুজনে কথা বলছিল, এমন সময় চিলেকোঠার ঘরের দিকে এগিয়ে যেতে আবার একটা শব্দ এলো দরজা বন্ধ করার। দুজনে চিলেকোঠার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখে দরজাটা খোলা। ঘরের ভেতরটা যদিও অন্ধকার। সাহস করে দুর্জয় ফোনের টর্চ জেলে ঘরের ভেতর ঢোকে এবং তারপর যা হয় তার জন্য তাদের দুজনের কেউই প্রস্তুত ছিল না। দুর্জয় ঘরের ভেতরে সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালার চেষ্টা করে, কিন্তু কোনো সুইচই কাজ করছিল না। বাধ্য হয়ে টর্চ জেলে ঘরের ভেতরে এগিয়ে যেতে হয়। কিছুটা ভেতরে গিয়ে এদিক ওদিক আলো দেখিয়ে কাউকেই দেখতে পেল না। এমন সময় ভ্রমরকে ডাকতে গিয়ে পিছন ফিরে দুর্জয় লক্ষ্য করে সে পিছনে নেই। দুর্জয় একটু ভয় পেয়ে যায়। ভ্রমর গেল কোথায়? ওর পিছনেই তো ছিল। ঘরের ভেতর কেউ নেই, অথচ এরই মধ্যে ভ্রমর কোথায় চলে গেল? দিদি, এই দিদি, কোথায় গেলি? আরে কই রে তুই? সারা দে দিদি। ঘর থেকে বেরিয়ে দুর্জয় ছাদের চারপাশে ঘুরে দেখে, কিন্তু কোথাও ভ্রমর নেই। এমন সময় হঠাৎ একজনের চিৎকার শুনতে পেল সে। চিৎকারটা আর কারণ নয়, ভ্রমরের, আর সেটা আসছে চিলেকোঠার ঘর থেকে। দুর্জয় ছুটে গিয়ে সেখানে দেখে ঘরের ভেতর একটা ক্ষীণ আলো জ্বলছে আর ভ্রমর পিছন ফিরে দাঁড়িয়ে আছে। দুর্জয় হাঁফ ছেড়ে ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি হয়েছে দিদি? চিৎকার করলি কেন? ভ্রমরের কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে ওকে ডাকতেই দুর্জয়ের চোখ কপালে উঠে যায়। এ কি? এ তো ভ্রমর নয়। ভ্রমরের শরীরে, ভ্রমরের মুখের জায়গায় এক অত্যন্ত কালো হয়ে পুড়ে যাওয়া, ছাল চামড়া উঠে যাওয়া একটা দেহ। কি জঘন্য, কি ভয়ঙ্কর সে দৃশ্য! তার মাথার চুল পুড়ে একেবারে টাক হয়ে গেছে, আর সেখান থেকে উঠে আসছে বিশ্রী গন্ধ। গায়ের পোড়া অংশের চামড়া উঠে রক্ত বেরোনো অংশ থেকে বেরিয়ে আসছে বিভিন্ন রকমের পোকা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে দুর্জয়, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। বিকট শব্দে হাসতে থাকে সেই পিশাচিনী। তিনতলা চিলেকোঠার ঘরের ভেতর থেকে দুর্জয় বেরিয়ে যাওয়ার আগেই লম্বা হাত বাড়িয়ে তার গলায় পাক জড়িয়ে টেনে নেয় সেই কালো পিশাচিনী। তার গা থেকে বেরোনো পোকামাকড় উঠে যায় দুর্জয়ের শরীরে এক এক করে। দুর্জয় কি করবে ভেবে না উঠতে পেরে পাশে পড়ে থাকা লোহার একটা রড হাতে তুলে জোরে আঘাত করে তার মাথায়, কিন্তু সেই আঘাতে তার কিছুই হয় না। তবুও দুর্জয় বারবার আঘাত করতে থাকে এবং সেই পিশাচিনী তত তাকে সজোরে চেপে ধরতে শুরু করে। দুর্জয় কিছুতেই তার হাত ছাড়িয়ে বেরোতে পারে না। সে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও! তার কথা চিলেকোঠার বাইরে অবধি পৌঁছায় না। সেই পিশাচিনীর অসহ্যকর হাসির আওয়াজ তাকে যেন ক্রমে গ্রাস করেছে। তারই মধ্যে হঠাৎ শুরু হলো ঘুঙুরের আওয়াজ, সাথে এক নারী কণ্ঠের গাওয়া গান। আশ্চর্যের বিষয়, সেই গান যত এগোতে থাকে ওই পিশাচিনীর হাতের বাঁধন দুর্জয়ের শরীর থেকে ততই আলগা হতে থাকে। সমস্ত পোকামাকড় ফিরে যায় ওই পিশাচিনীর শরীরে। দুর্জয় আস্তে আস্তে উঠে দাঁড়ায়, দেখে ভ্রমরের শরীর থেকে সেই কালো অশরীরী আত্মাও ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। ভ্রমরের নিথর শরীর এলিয়ে পড়ে মাটিতে। তখনই নিজে থেকেই চিলেকোঠার ঘরের আলো জ্বলে ওঠে। দিদি, এই দিদি, দিদি, দিদি ওঠ! জল, জল লাগবে, জল লাগবে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। জল কোথায়? চিলেকোঠার ঘরে কোথাও জল নেই, তাই ভ্রমরকে তুলে নিয়ে ছাদে এলো দুর্জয়।
ছাদের ওপরের ট্যাঙ্ক লাগোয়া কল থেকে জল নিয়ে ভ্রমরের মুখে চোখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করল। বেশ কিছুক্ষণ পর অবশেষে তার জ্ঞান ফিরে আসে। দিদি, এই এই দিদি, দিদি, দিদি ওঠ, দিদি দেখ, দেখ আমি দুর্জয়। দুর্জয়? মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে বসে ভ্রমর। মাথাটা খুব ধরে আছে, আমি এভাবে, উফ, কি হয়েছিল আমার? দিদি সব বলবো, সব বলবো, তুই আগে নিচে চ। দুর্জয় ভ্রমরকে ধরে ধরে নিচে ঘরে নিয়ে এলো। চিলেকোঠার ঘরের সমস্ত ঘটনা সবিস্তারে ওকে খুলে বলল দুর্জয়। ভ্রমর এইসব কথা শোনার পর ভয়ে শিউরে ওঠে, বলে, কি যে বলিস ভাই, এইসব কি করে হলো? ওই গানটা কি করলো? আর গানটা শোনার পরেই আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল কি করে? ওই গানের মধ্যে কি কিছু ছিল নাকি? গান? কি গান? আরে ছোটবেলায় সেই একটা নাচ করতিস না, ওই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায়, কিরে কি ভাবছিস? আমি জানি না, আমার না কিরম হালকা হালকা মনে পড়ছে। চিলেকোঠার ঘর, তুই সামনে মাটিতে লুটিয়ে কাতরাচ্ছিস, অনেক পোকামাকড়, উফ। আর কি মনে পড়ছে তোর? আর না, খুব লাগছে মাথায়, খুব খুব লাগছে, উফ উফ, এত যন্ত্রণা আগে কখনো হয়নি, উফ, খুব লাগছে আমার মাথায়। আচ্ছা আচ্ছা বেশ, তুই রেস্ট নে, তুই একটু ঘুমা, এনে একটু জল খা। ভ্রমরকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দুর্জয় তার ঘরে ফিরে আসে। সেদিন সারা রাত দুর্জয়ের ঘুম হয় না। মাঝরাতে সে ঠিক করে ভ্রমরের ঘর থেকে ছন্দাবতীর ডায়েরিটা নিয়ে এসে সে পড়বে। এই ভেবে ঘর থেকে বেরিয়ে সে ভ্রমরের ঘরের দিকে যায়। এমন সময় হঠাৎ ভাস্করের ঘর থেকে সে শুনতে পায় দুর্বার সাথে কিছু কথোপকথন, যা তাকে আড়াল থেকে শুনতে বাধ্য করে। ছেলে মেয়েগুলোর ওপর একটু নজর রেখো দুর্বা, ওই ঘরে যেন ওরা না ঢোকে। না না, ওরা ঢোকেনি, আর চাবি তো আমার কাছেই আছে, ওরা পাবে কোথায়? ভ্রমর কিন্তু সত্যিটা খোঁজার চেষ্টা করবে, ওকে কিন্তু কোনোভাবেই সত্যের মুখোমুখি হতে দেওয়া যাবে না। আর দুর্জয়? দুর্জয় তো এখন সবে বাচ্চা, ওকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ভ্রমর কিন্তু। বাইরে দাঁড়িয়ে কথা শুনতে শুনতে হঠাৎ দুর্জয়ের হাত লেগে ফুলদানিটা সরে যেতে ওরা সজাগ হয়ে যায়। কে কে ওখানে? দুর্জয় ধরা পড়ে যাওয়ার ভয়ে কি করবে ভেবে না পেয়ে লুকিয়ে ছুটে বেরিয়ে গেল ভ্রমরের ঘরের দিকে। দুর্বা বাইরে বেরিয়ে এসে দেখল বাইরে কেউ নেই। কে? কেউ না, বেড়াল হবে বোধহয়। সেই রাতেই ভ্রমরের ঘর থেকে ছন্দাবতীর ডায়েরি নিয়ে এসে পুরোটা পড়ে ফেলে দুর্জয়। তবে ডায়েরির শেষ কয়েকটা পাতা ছেঁড়া ছিল দেখে দুর্জয়ের সন্দেহ আরও বাড়তে থাকে। দুর্জয় বরাবরই খুব সাহসী, তাই তার এসবে ভয় লাগে না। সে ঠিক করে ভ্রমরের সাথে মিলে ছন্দাবতীর মৃত্যুর আর তার সাথে নিজের চোখে দেখা ওই পিশাচিনীর রহস্য সে উদ্ঘাটন করবেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠেও ভ্রমরের মাথা যন্ত্রণা থেকেই যায়। সে অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করে উঠতে পারে না গত রাতের ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কিছুই। এরই মাঝে তার কাছে একটা সুখবর নিয়ে আসে মলিন। কি ঘুম ভাঙলো ভ্রমর? মলিন জেঠু, আমার মাথায় খুব যন্ত্রণা করছে গো। সে কি, কেন? জানি না। আচ্ছা, আমি রাজুকে বলে দিচ্ছি, তোমাকে আদা দিয়ে একেবারে গরম গরম চা করে দেবে, তাহলেই দেখবে মাথা ব্যথা চট করে সেরে গেছে। আচ্ছা শোনো, যেটা বলতে এসেছিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? কি গো মলিন জেঠু? আজ বেলায় আমাদের বাড়িতে কলকাতার এক সুপরিচিত নৃত্যশিল্পী অলোকানন্দ রয় আসছেন, শুধুমাত্র তোমাকে নাচ শেখাবেন বলে। আমার অনুরোধে উনি বলেছেন যে এই 1 মাস স্পেশালভাবে এই বাড়িতে এসে 2 ঘন্টা ধরে তোমাকে নাচের ক্লাস করাবেন। কি কি বলছো, কি বলছো তুমি মলিন জেঠু? সত্যি? আমি ভীষণ খুশি হয়েছি। মলিনের কথা শুনে এক মুহূর্তে ভ্রমরের সব মাথা ব্যথা যেন উবে গেল। সে অত্যন্ত আনন্দের সাথে মলিনকে জড়িয়ে ধরে। মলিন ভ্রমরকে ছোট থেকেই ভীষণ স্নেহ করে, একেবারে নিজের মেয়ের মতো। ছোটবেলায় মলিনের হাত ধরেই ভ্রমর আঁকা শিখেছিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, ভ্রমরের আঁকার হাত ভীষণ ভালো।
মলিন আর ভ্রমরের এমন স্নেহের মুহূর্ত চলাকালীন দুর্জয় ভ্রমরের ঘরে প্রবেশ করে। কি ব্যাপার, আমি কি ভুল সময় চলে এলাম নাকি? হ্যাঁ, কোনো ইমোশনাল সিন চলছিল? আমি কি তাহলে পরে আসবো? আরে না না দুর্জয়, সে কি, এসো এসো, তুমিও এসো। তোমাকে কি আমরা আর বাদ দিতে পারি বলো? আমি ভাবছিলাম সব আদর যখন দিদি একাই খেয়ে নিয়েছে, তখন আমি এসে কি বা করব? এই শয়তান, একদম বাজে কথা বলবি না। এই দেখো জেঠু, আমি বাজে কথা বললাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, তোমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ভ্রমর, আজ কিন্তু তোমার ক্লাসের প্রথম দিন, তুমি দেখিয়ে দিও। আমি কিন্তু বেশি টাকা দিয়ে যেমন তেমন শিল্পীকে আনিনি তোমাকে শেখানোর জন্য। কি, পারবে তো? পারবো, আমাকে তো পারতেই হবে। মলিন ঘর থেকে বেরিয়ে গেলেন। দুর্জয় ভ্রমরকে বলল, এই শরীর কেমন আছে তোর? মলিন জেঠুর কাছে তোর ভাগের ভালোবাসা খেয়ে ভালোই আছি এখন আমি একটু। ইয়ার কি নয়, এই তোর সাথে আমার অনেক সিরিয়াস কথাবার্তা আছে ওই ছন্দাবতীকে নিয়ে। আচ্ছা, ছন্দাবতী? বড় মা বল ভাই। আরে হ্যাঁ, ওই বড় মা, ওনাকে নিয়ে কথা আছে। আমি কাল ওনার ডায়েরিটা পড়েছি। কি? কিন্তু ওটা তো আমার কাছে ছিল, তুই কোথা থেকে পড়লি? কেন, তুই যখন ঘুমোচ্ছিলি তখন তোর ঘর থেকে ওটা নিয়ে গিয়ে পড়েছি। হ্যাঁ ভাই, আমাকে না বলে তুই আমার ঘর থেকে একটা জিনিস এভাবে নিয়ে চলে গেলি, আর সেটা পড়েও ফেললি? আরে তুই এইভাবে কথা বলছিস কেন? আর জিনিসটা তেমন কিছু নয়। অনেক কিছু ওই ডায়েরিটা আমার কাছে। শোন ভাই, আমি জানি কাল তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, কিন্তু এইসব বিষয় থেকে তুই দূরে থাক। তুই ছোটর মতো থাক। তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? এক্স্যাক্টলি, ভুলে যাস না আমি তোর বড় দিদি হই। তাই আমি যেটা বলছি সেটা কিন্তু শোন, নিজের কাজ কর আর এইসব বিষয়গুলো থেকে কিন্তু দূরে থাক। ভ্রমরের এমন ব্যবহার দুর্জয়ের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। ও কিছুতেই বুঝে উঠতে পারে না ভ্রমর কেন ওর সাথে এমন করলো। ডায়েরিটা পড়ে নিয়ে সে এমন কি অপরাধ করলো যার জন্য তাকে এইভাবে কথা শোনালো ভ্রমর। মনের দুঃখ মনে নিয়ে কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এসে দুর্জয় তার নিজের ঘরে চলে যায়। ওদিকে ভ্রমর তৈরি হয়ে নেয় তার প্রথম নাচের ক্লাসের জন্য। ঘড়িতে ঠিক 10টা বাজতেই সদর দরজার কলিং বেল বেজে ওঠে। বাড়ির কর্মচারীরা গিয়ে দরজা খুলতে দেখে সামনে অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছেন। সে যেন স্বর্গের অপ্সরা। সাদা কুর্তি, লাল ওড়না, চোখের ইমলেস চশমা, খোঁপা করে চুল বাঁধা, বাঁ হাতে হাত ঘড়ি আর ডান হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন তিনি। কলিং বেলের আওয়াজ শুনে ভ্রমর আন্দাজ করেছিল এই সময় একজনেরই আগমন ঘটতে পারে, তাই সে ছুটে নেমে আসে বারান্দার দিকে। কে কে এসেছে? রাজু কাকা? নমস্কার, আমি অলকানন্দা রায়। আমি এখানে ভ্রমর মুখার্জিকে নাচের ক্লাস করাতে এসেছি। আমাকে মলিন বাবু পাঠিয়েছেন। নমস্কার ম্যাডাম, আমি ভ্রমর মুখার্জি। ওহ, নাইস টু মিট ইউ। মিটু, আসুন ভেতরে আসুন। ভ্রমর অলকাকে নিয়ে দোতলার হলঘরে চলে যায়। সেখানেই নাচে ক্লাস করবে সে। দোতলার হলঘরে তেমন বিশেষ কিছু নেই। এককালে সেখানে শঙ্কর মুখার্জি আর তার ভাইদের বাজনার আসর বসত। এমনকি বেনারস থেকে শিল্পী এনে এখানে নাচ গানের বিশাল আয়োজন হতো। এখন সেই ঘরে শুধু সেই আসরে বসে থাকার কিছু সরঞ্জাম ছাড়া আর কিছুই নেই। আসুন আসুন ম্যাডাম, এইটা আমাদের হল ঘর। এখানে আপনার শেখাতে কোনো আপত্তি নেই তো? আমার তোমাকে বাইরের উঠোনে শেখাতেও কোনো অসুবিধা নেই। শেখার ইচ্ছে থাকলে আমি যে কোনো জায়গায় যে কাউকে শেখাতে রাজি আছি। তবে একটা কথা না বলে পারছি না, তোমাকে এই স্পেশাল 2 ঘন্টা ক্লাসের জন্য মলিনবাবু আমাকে বেশ মোটা টাকা অফার করেছেন। কিন্তু আমি ওনাকে বলেছি টাকা দিয়ে আর যাই হোক এই অলকানন্দাকে কেনা যায় না। তাই 1 সপ্তাহ আমি তোমাকে শেখাবো। তারপর যদি আমার মনে হয় তোমাকে শেখালে আসলে আমার শিক্ষকতার মান বাড়ছে, তবেই আসবো, নইলে কিন্তু আর আসবো না। ও, আর একটা কথা, মলিনবাবু আমার বহু পরিচিত। সাথে তোমার বড় মা লেট ছন্দাবতী দেবীকেও আমি খুব অনুসরণ করতাম। এই কারণে আমি তোমাকে 1 সপ্তাহের কথাটা বললাম। না হলে তুমি নিশ্চয়ই জানো আমি কতটা ব্যস্ত। জানি ম্যাডাম, আমি সব জানি, কিন্তু আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখুন, আমি আপনাকে হতাশ করব না। যদি হতাশ করি তাহলে 1 সপ্তাহ পর আমি আপনাকে আর একবারও অনুরোধ করব না। বেশ, চলো তাহলে শুরু করা যাক।
অলকার হাত ধরে শুরু হলো ভ্রমরের নাচের প্রশিক্ষণ। ওদিকে দুর্জয়ের মন থেকে সন্দেহ কিছুতেই বেরোচ্ছে না। সে কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এমন সময় তার মাথায় আসে মলিন জেঠুর কথা। মলিন জেঠুকে পাকড়াও করে কিছু কথা যদি আদায় করা যায় তাহলে হয়তো কিছু জানা যাবে। আর ওই ঘরেও একবার ঢুকতে হবে। খুব বেশি চিন্তা ভাবনা না করেই দুর্বার ব্যাগের চাবির গোছা থেকে ওই ঘরের চাবিটা বের করে নিয়ে সে যায় দোতলায়। দোতলায় উঠতেই সে শুনতে পায় ঘুঙুর আর মাকড়সার জালে ভর্তি। সে ভাবে একবার ছন্দাবতীর আলমারিটা খুলতে পারলে ভালো হতো, সেখান থেকে কিছু পাওয়া গেলেও যেতে পারে। এই ভেবে সে ছন্দাবতীর আলমারির দিকে এগিয়ে যায়। আলমারিটা পুরো ধুলোয় ঢাকা পড়ে আছে। হাতের কাছে কিছু না পেয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে ধুলো মুছতে শুরু করে। আলমারি দরজা খুলতে গিয়েও তাকে বেশ জোর লাগাতে হয়। অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকার ফলে সব কিছুই জং ধরে গেছে, তাই অনেকটা কষ্ট করেই অবশেষে আলমারি খুলতে সফল হয় দুর্জয়। তবে আলমারি খোলার সাথে সাথেই যা ঘটল তার জন্য দুর্জয় একেবারেই প্রস্তুত ছিল না। আলমারির পাল্লাটা সবেমাত্র খুলেছে, এমন সময় হঠাৎই একটা হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরে। এটা সেই হাত, কালো পুড়ে যাওয়া, ছাল চামড়া উঠে যাওয়া, বিশ্রী গন্ধযুক্ত হাত। এখনও ক্ষতবিক্ষত, জায়গা থেকে বেরিয়ে আসছে পোকা। গলা চেপে ধরার জন্য ভালোভাবে চিৎকার করতেও পারছে না দুর্জয়। সেই হাত থেকে বেরোনো দুর্গন্ধে মাথা ধরে আসছে দুর্জয়ের। পোকাগুলো ধীরে ধীরে তার শরীরে উঠে সব দিকে ছড়িয়ে পড়ছে। দুর্জয় কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। ছাড়ো ছাড়ো। এমন সময় তার হঠাৎ মাথায় এলো, হ্যাঁ হ্যাঁ, গান গান, বাঁচাও বাঁচাও। অস্পষ্টভাবে উচ্চারণ করে সে সাহায্য চাইতে থাকে, তবে তাতে কিছু লাভ হয় না। তাই এক মুহূর্তে তার মনে পড়ে আগের রাতের গান ভেসে আসার কথা। কিন্তু সেই গান এখন আসবে কিভাবে, কি করলে? দুর্জয়ের গলা থেকে স্বর বেরোচ্ছে না। সে শত চেষ্টা করেও হাত দিয়ে ছাড়াতে পারে না ওই পিশাচিনীর হাত। শক্ত করে ধরে আছে সে। হাত ছাড়াতে গিয়ে দুর্জয়ের চোখ আলমারির ভেতরে রাখা একটা জাঁতির উপর গিয়ে পড়ে। সেই জাতি নিয়ে ওই অশরীরীর হাতে বারবার খোঁচা দিতে শুরু করে দুর্জয়। কিছুতেই সেই হাত সে ছাড়িয়ে উঠতে পারে না। এমন সময় হঠাৎ সে শুনতে পায় ঘুঙুরের আওয়াজ, আর তার সাথে ভেসে ওঠে একটা গান। অবাক করা কাণ্ড, আবারও সেই গান যত এগোতে থাকে তত ওই হাতের বাঁধন আলগা হতে থাকে। ধীরে ধীরে পোকামাকড়গুলো দুর্জয়ের শরীর থেকে উঠে যায়। সেই পিশাচিনীর হাত আস্তে আস্তে অস্পষ্ট হতে হতে শেষে একসময় অদৃশ্য হয়ে যায়। দুর্জয় আবারও বুঝতে পারে না সেই গান কোথা থেকে আসলো, কি গাইলো। গান গাওয়ার সাথে সাথেই কেন ওই হাতের বাঁধন আলগা হয়ে গেল। মনের ভেতর হাজারো প্রশ্ন নিয়ে দুর্জয় ঘর থেকে বেরিয়ে আসার সময় তার মুখোমুখি হয় ভ্রমর আর অলকা। এ কি, তুই এখানে কি করছিস? কিছুই না, এমনি এসেছিলাম, নাচের শব্দ পাচ্ছিলাম তো তাই। আচ্ছা তাই? হ্যাঁ, কেন তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? আচ্ছা আমি আসি কেমন? আমার মনে হয় না আমার এখানে থাকা উচিত এই মুহূর্তে। ভ্রমর, আমি কাল আবার আসবো কেমন? হ্যাঁ ম্যাডাম, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। অলকাকে এগিয়ে দিতে ওর সাথেই নিচে গেল ভ্রমর। দুর্জয়ও তার পিছু পিছু গেল। অলকা চলে যেতেই ভ্রমর পাকড়াও করে দুর্জয়কে। ভাই এদিকে আয়। কি বল? সত্যি করে বল তো, তুই বড়মার ঘরে ঢুকেছিলি তাই না? কই না তো। মিথ্যে বলিস না ভাই, বল ওই ঘরে কি দেখেছিস তুই? কিচ্ছু দেখিনি আমি। ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। দেখ, সকালে আমি তোকে যা বলেছি রাগের মাথায় বলেছি, ওসব ভুলে যা ভাই। আর ওগুলো বলার কিছু কারণও আছে, আমি তোকে সব পরে বলবো। কিন্তু তুই এখন আমাকে বল, তুই ওই ঘরে কি দেখলি? আমার সন্দেহ হচ্ছিল ওই গান গাওয়ার সাথে এই হাতটা মিলিয়ে যাওয়ার কি সম্পর্ক, সেটা নিয়েই আর কি। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম একবার তোর কাছ থেকে ঘুরে যাই, যদি কিছু পাই আর কি। তা কি পেলি? কিছুই না, সেই একই জিনিস ঘটলো আবার। আমার গলা চেপে ধরলো সেই হাতটা, আবার গান গাইতেই ধীরে ধীরে সব মিলিয়ে গেল। কেমন একটা অদ্ভুত লাগছে। হচ্ছেটা কি এ বাড়িতে? পরপর দুদিন ধরে একই জিনিস ঘটলো। আচ্ছা, তুই কিছু মিস করছিস না তো? কি মিস করবো বলতো? তবে একটা বিষয় আমার মনে হচ্ছে,
কেন জানি না কি বিষয়? বড় মার ডায়েরি পড়ে তোর থেকে ওনার গল্প শুনে আমার মনে হচ্ছে উনি আমাকে বা তোকে এইভাবে মারতে চাইবেন না। অন্য কোনো রহস্য আছে এর পেছনে। মানে? জানি না, জাস্ট গেস করলাম। আচ্ছা আমি এখন আসছি, বুঝলি? তখন না শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমোবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ যা, তুই ঘুমা। দুর্জয় ওর ঘরে চলে যাওয়ার পর ভ্রমরের মনের ভেতরেও একটা সন্দেহ বাসা বাঁধে। তাই সে ঠিক করে বড়মার ঘরে সেও যাবে। দুর্জয় থেকে চাবি নেওয়ার সময় যদি দুর্জয় তাকে বাধা দেয়, কিন্তু তবুও ভ্রমরের জেদের কাছে তাকে হার মানতেই হবে শেষ পর্যন্ত। এই একা একা যাস না দিদি, আমি যাই তোর সাথে। না তুই যাবি না, তুই এখন রেস্ট নে, ঘুমা, আমি একা যাব। দিদি তুই বুঝতে পারছিস না ওই পিশাচিনি কতটা ভয়ঙ্কর। আমি বুঝতে চাই ভাই, আমি বুঝতে চাই। আমিও তাকে নিজের চোখে দেখতে চাই সে কি করে, কেমন তার রূপ, কি চায় সে। তোকে যদি সে মেরে দেয় তখন কি করবি তুই? হ্যাঁ? না ভাই, আমি মরবো না, আমার কিচ্ছু হবে না, আমি জানি। ভ্রমরের কথা শুনে দুর্জয় আর বেশি কিছু বলতে পারে না। তাকে চাবি দেওয়া ছাড়া ওর কাছে আর অন্য কোনো পথ ছিল না। ভ্রমর সেই চাবি নিয়ে সোজা চলে যায় দোতলার ঈশান কোণের ঘরের দিকে। ঘরের কাছে যেতেই ভ্রমর একটা অদ্ভুত হাওয়া অনুভব করে, যে হাওয়া তার শরীর ভেদ করে চলে যায় একদিক থেকে অন্যদিকে। তবুও কোনো কিছু না ভেবেই তালা খুলে সে ঘরের ভেতরে ঢোকে। ঘরে ঢুকতেই ভ্রমর ছন্দাবতীর ছবির সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে সে। তার চোখের সামনে ভেসে ওঠে তার ছোটবেলার কিছু স্মৃতি। ছন্দাবতীর হাত ধরে নাচ করছে সে। ভ্রমর সোনা, হাত তোলো। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। প্রথমে ডান পা, তারপর বাম পা। হাততালি। এবার আমরা কি গানে নাচবো? চলো, আজ আমরা নাচবো ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়। এই তো আমার ভ্রমর সোনা কি সুন্দর নাচ করছে, কত বড় শিল্পী হবে। বাম্মা, আমাকে ধরে দেখাও তো দেখি। হেই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পড়ে যাবি তো। দাঁড়াও সোনা, অমন করে ছোটে না, পড়ে যাবে মা। ভ্রমর, দাঁড়াও সোনা, অমন করে ছোটে না মা। ধরতে পারে না, ধরতে পারে না। তবে রে পাকা বুড়ি, আমার থেকে পালানো হচ্ছে? এইবার তো ধরেই ফেলেছি। এইবার ভ্রমর কি করবে? আইসক্রিম খাবো। আইসক্রিম? ভ্রমরের স্মৃতিতে এইসব ঘটনার রোমন্থন চলতে চলতে হঠাৎই সে শব্দ পেল ঘুঙুরের। একটা ঘুঙুরের শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভ্রমর আস্তে আস্তে চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী। কুচকুচে কালো পুড়ে যাওয়া দেহ, হাত থেকে তার ছাল চামড়া উঠে গেছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে বিভিন্ন পোকামাকড়। মাথায় তার একটিও চুল নেই, সব কিছু একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। ভ্রমর তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সেও একইভাবে দুর্জয়ের মতো কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সামনে দাঁড়ানো পিশাচিনী বিকট শব্দে হাসতে শুরু করে তার সামনে। তার হাসি শুনে ভ্রমর আরও ভয় পেয়ে যায়। পিশাচিনী লম্বা হাত বাড়িয়ে ভ্রমরের গোটা শরীরকে চেঁকে ধরে ধীরে ধীরে তাকে টেনে নিয়ে আসে নিজের কাছে। তার মাথা থেকে গা থেকে বেরিয়ে আসে বিষাক্ত সব পোকামাকড়, আর সেগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভ্রমরের শরীরে। এরই মধ্যে সে চিৎকার করার বদলে স্মরণ করতে থাকে তার পুরানো স্মৃতি। ভ্রমর আসলে মনে মনে ভেবেছিল, বড়মা যদি জানতে পারে যে ও আর কেউ নয়, বড়মার আদরের ভ্রমর, তাহলে ওর আর কোনো ক্ষতি করবে না, ওকে ছেড়ে দেবে। এই কথা ভাবতে ভাবতেই ওর কানে ভেসে ওঠে ঘুঙুরের শব্দ, আর তার সাথে একটা ভেসে ওঠা কণ্ঠস্বর। প্রত্যেকবারের মতো এইবারেও গান যত এগোতে থাকে তত ধীরে ধীরে হাতের বাঁধন আলগা হতে থাকে সেই পিশাচিনীর। ভ্রমরও ছাড়া পেয়ে যায় ওই পিশাচিনীর হাত থেকে। ভ্রমর আর বেশি কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে এসে তালা বন্ধ করে দিয়ে সোজা এগিয়ে যায় দুর্জয়ের ঘরের দিকে। ভাই, এ ভাই,
ভাই ভাই আমি দেখেছি, ভাই ভাই আমি দেখেছি। দিদি, এই দিদি, কী হয়েছে তোর? হ্যাঁ, আরে এমন করছিস কেন? শান্ত হ। এই দিদি, কী হয়েছে? আমি দেখেছি সেই জঘন্য পিশাচিনীকে, যার কোঠা শরীর পুড়ে গেছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুড়ে গেছে, যার মুখের ওপর কিচ্ছু নেই, চোখ জ্বলে আছে, পরনে একটা অর্ধেক পুড়ে যাওয়া লাল শাড়ি। বল, তুইও তাকে দেখেছিলি ভাই, তাই না? কি রে ভাই, বল, তুইও তাকে দেখেছিলি? বল, আমাকে সত্যি করে বল ভাই। হ্যাঁ দেখেছি, ওকেই আমি দেখেছি, একবার নয়, প্রায় দুবার। গানটা কে গায় সেটাই শুধু আমাদের খুঁজতে হবে। কী করে খুঁজবি? মলিন জেঠুরে। আজ সন্ধেবেলা মলিন জেঠুকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করব। আমার বিশ্বাস সব না হলেও মলিন জেঠু কিছু তো এমন জানে যা আমাদের কাজে আসতে পারে। আচ্ছা বেশ, ঠিক আছে। সন্ধে হতেই ভ্রমর আর দুর্জয় মলিনের জন্য অপেক্ষা করা শুরু করল। ভ্রমরের বিশ্বাস মলিন এমন কিছু জানে যা খুব গুরুত্বপূর্ণ, তাই সদর দরজা থেকে বাড়ির ভেতরে ঢোকার আগে ওনাকে পাকড়াও করে ভ্রমর আর দুর্জয়। মলিন জেঠু, তোমার সাথে আমাদের খুব জরুরি কথা আছে, তুমি আমাদের সাথে এসো তো। এই দেখো, এখন কি করে যাই বলো তো? এখন তো অনেক কাজ পড়ে আছে। আমি না হয় পরে কথা বলবো তোমার সাথে, কেমন? না না, এক্ষুনি যেতে হবে তোমাকে। এই ভাই, ধর তো মলিন জেঠুকে। হ্যাঁ চলো, তোমাকে যেতেই হবে, চলো। আরে এই দেখো দেখো দেখো, কি করছিস কি তোরা? আরে আস্তে আস্তে, লেগে যাবে তো। ভ্রমর আর দুর্জয় মলিনকে নিয়ে গেল দোতলার হল ঘরে। আচ্ছা, তোমাদের এমন কি কথা, হ্যাঁ, যে যার জন্য তোমাদের এখানে আনতে হলো আমাকে? আরে রাত্রিবেলা এসব দিকে বেশি আসা ভালো নয়। কেন মলিন জেঠু, ভূত আছে বুঝি? হ্যাঁ, কার ভূত? ছন্দাপতি? এইসব কথা তোমাদের আবার কে বলেছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শাট আপ! মলিনের কথা শেষ হতে না হতেই ধমক দিয়ে ভ্রমর তাকে চুপ করিয়ে দেয়। চুপ করো মলিন জেঠু, চুপ করো। এ বাড়িতে কি আছে না আছে, কি হয় না হয়, সবটা তুমি জানো। আর তুমি এখন আমাদের সেই সত্যিটা বলবে। কি সত্যি? ঈশান কোণের ঘরে ওই বিশ্রী পিশাচিনীটা কে? এ কি সর্বনাশ! তোমরা ওই ঘরে ঢুকেছিলে নাকি? শুধু ঢুকিনি জেঠু, ওই পিশাচিনী আমাদেরকে 3-3বার মারার চেষ্টা করেছে, আর 3-3বার আমরা বেঁচে ফিরেছি তার কবল থেকে। আর এখন তুমি আমাদের বলবে এর পাকাপাকিভাবে কি সমাধান আছে, কারণ আমার বিশ্বাস তুমি খুব ভালো করে জানো সবটা। না না, আমি কিচ্ছু জানি না। তোমরা এসবের মধ্যে পড়ো না। এসব আমরা কি করব সেটা ঠিক করব আমরা। এখন তুমি যদি না বলো তাহলে কিন্তু ওই ঈশান কোণের ঘরের ভেতরে নিয়ে গিয়ে তোমার পেট থেকে আমরা সব কথা বার করব। দেখো তুমি যেটা চাইবে। ভ্রমর আর দুর্জয়ের জোর জবরদস্তিতে মলিনের কাছে আর কোনো রাস্তা খোলা থাকলো না, তাই বাধ্য হয়ে তাকে মুখ খুলতে হলো। দেখো ভ্রমর, আমি সত্যি বেশি কিছু জানি না। আমি শুধু এইটুকু তোমাকে বলতে পারি যে যেদিন রাতে তোমার বড় মা মারা যান, সেদিন আরও একজনের মৃত্যু এখানে হয়েছিল। চন্দ্রবালা রায় ওরফে চাঁদনি। সেই সময়ের খুব বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন তিনি। অপূর্ব সুন্দরী, যেমন রূপ তেমনই গুণ। ওই ছন্দাবতীর সাথেই একই সময়ের কথা বলছি আমি। তবে তফাৎ এটাই ছিল, চন্দ্রবালা তখন সবে খ্যাতি লাভ করতে শুরু করেছে, আর ছন্দাবতীকে তখন সবাই এক ডাকে চেনে। এইভাবেই দুজনের ভালোই দিন যাচ্ছিল। একদিন হঠাৎ চন্দ্রবালা তোমাদের বাড়িতে আসে ছন্দার কাছে। ও, ছন্দা বললাম তার কারণ তোমাদের বড় মাকে আমি কলেজ জীবন থেকেই চিনি। চন্দ্রবালা সেদিন তোমাদের বাড়িতে আসায় বাড়ির সবাই একটু সন্দেহ করেছিল, এমনকি আমিও। তবে ওর কথা শুনে সেদিন বুঝেছিলাম মেয়েটা খুব একটা খারাপ নয়, কথাবার্তা বেশ ভালোই, আর চালচলনও ভালো। ছন্দাবতীর কাছে সে এসেছিল কিছু একটা উপদেশ নিতে, এবং দেখা করে চলেই যাচ্ছিল এমন সময় তার উপর চোখ পড়ে তোমাদের বড় জেঠুর, মানে শঙ্কর মুখার্জি। ওই নোংরা লোকটা একেই ছন্দাবতীর জীবনটাকে নরক বানিয়ে রেখেছিল। আর সেদিনের পর ছন্দাবতীর মৃত্যুর ঘণ্টা বেজে গেছিল। দিনের পর দিন, মাসের পর মাস প্রথমে লুকিয়ে, তারপর প্রকাশ্যে চন্দ্রবালা দেবীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তোমাদের বড় জেঠু। ছন্দাবতীর গায়ে বেল্ট দিয়ে মারতেন, সিগারেটের ছ্যাঁকা দিতেন, একবারও হাত কাঁপত না সেই জানোয়ারটার। এরকমই একদিন বাড়িতে কেউ ছিল না, ওদের দুজনেরই খুব ঝগড়া হয়, আর সেই ক্ষোভে আর দুঃখে ছন্দাবতী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তবে এই কথার সত্যতা কেউ কোনোদিন যাচাই করেনি। ছন্দাবতীকে শঙ্কর ছাড়া আর কেউ মরতেও দেখেননি।
এর বাইরে আর আমি কিছুই জানি না ভ্রমর। মলিনের কথা শেষ হতে না হতেই হঠাৎই আবার ঘুঙুরের আওয়াজ ভেসে ওঠে। ধীরে ধীরে সেই আওয়াজটা বাড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে হাসতে হাসতে মলিনকে পিছন থেকে জড়িয়ে ধরে দুটো হাত। এই সেই চেনা দুটো হাত। পুড়ে কুচকুচে কালো হয়ে যাওয়া শরীরের ছাল চামড়ার ক্ষতবিক্ষত অংশ থেকে বেরিয়ে আসছে পোকামাকড়। ওই বিশ্রী পিশাচিনীর হাত বিকট শব্দে হাসতে হাসতে জাঁকিয়ে বসে মলিনের ওপর। মলিনও কাতর স্বরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তবে অবাক করার বিষয় হলো, এতদিন ওই পিশাচিনী শুধুই হাসত। আজ প্রথমবার সে তার বিকট শব্দে মুখ থেকে কিছু কথা বের করেছে। মলিনকে চেপে ধরে সে বলে, কি রে মলিন, কি ভেবেছিলি? পালিয়ে যাবি? কোথায় পালিয়ে যাবি? এত সহজে তুই পালিয়ে যাবি কি করে মলিন, কি করে? পিশাচিনীর বিকট শব্দ শুনে দুর্জয় আর ভ্রমর দুজনেরই অল্প মাথা ধরে আসে। কিন্তু পর মুহূর্তেই ওদের মাথায় আসে যে মলিনকে ওদের বাঁচাতে হবে। সেই গান গাওয়া কণ্ঠকে ওরা কি করে ডাকবে এখন? ওদিকে পিশাচিনীর হাতের বাঁধন শক্ত হতে থাকে। ভ্রমর চিন্তা করে তার ছোটবেলার কথা। সেই নারী কণ্ঠের গাওয়া প্রত্যেকটা গানই রবীন্দ্রসঙ্গীত। এই প্রত্যেকটা গানের নাচ নিয়ে ছোটবেলায় চর্চা করছে সে। তাই সে চোখ বন্ধ করে মনে মনে আবার স্মৃতিচারণ করতে থাকে। ভ্রমর মা, হাঁটি হাঁটি পাপা, কে হাঁটে দেখে যা। ছন্দাবতীর কথা সে যতই মনে করে ততই যেন তার মনের ভেতরের ভারী হয়ে থাকা অংশটার আয়ু আস্তে আস্তে কমে যায়। ভ্রমর আরও শক্ত হয়ে ওঠে, আরও শক্তিশালী হয়ে ওঠে। আর ঠিক তখনই সে শুনতে পায় আবার সেই ঘুঙুরের আওয়াজ, আর তার সাথে আবার একটি গান। আবার ওই গানের সাথে সাথে মিলিয়ে যায় সেই পিশাচিনীর হাত। মলিন ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া শুরু করে, আর গানও ধীরে ধীরে মিলিয়ে যায়। এই ঘটনার পরেই দোতলার হল ঘরে ছুটে এলো ভাস্কর আর দুর্বা। ভাস্কর আর দুর্বাকে দেখে ভ্রমর আর দুর্জয় প্রথমে অল্প ভয় পেয়ে গেলেও তারা নিজেদের ভয় সংযত করে এবং ওদের সামনে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়। আমার কিছু হয়নি ভাস্কর, আমি ঠিক আছি। তবে আজ বোধহয় সব শেষ হয়ে যাবে। ভ্রমর আর দুর্জয়কে সত্যিটা বলে দে ভাস্কর, বলে দে, না হলে অনেক দেরি হয়ে যাবে। বলে দে। বলতে তো আজ হবেই। কি গো, আর চুপ করে থেকো না। ছেলে মেয়েগুলোর মুখ চেয়ে অন্তত বলে দাও। আরে কি বলবো আমি তো বুঝতে পারছি না কিছু। ভাস্করের এই বাক্য শেষ হওয়ার আগেই আবার সেই বিকট শব্দে পিশাচিনীর আওয়াজ ভেসে ওঠে। আজ সব সত্যি সামনে আসবে। সব সত্যি সামনে না এলে তোর গোটা পরিবারকে আমি শেষ করে দেব। এই কথা শুনে ভাস্কর আর দুর্বা খুব ভয় পেয়ে যায়। দুর্বা ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায় এবং ভাস্কর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে ভয়ে ভয়ে বলে, কে তুমি? কে? বেঈমান, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই কি করলি? কে চন্দ্রবালা? হ্যাঁ, আমি চন্দ্রবালা। গত 15 বছর ধরে এই বাড়িতে আমি বন্দী হয়ে আছি। আমার অতৃপ্ত আত্মা না তো শান্তি পেয়েছে, না ন্যায় বিচার পেয়েছে। তোর শরীরকে আজ আমি খণ্ড বিখণ্ড করে আগুনে পুড়িয়ে দেব। তারপর তুই বুঝবি গায়ে আগুন লাগলে কেমন জ্বালা হয়। না 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 না, দয়া করো আমাকে চন্দ্রবালা। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমার সাথে কোনো বেঈমানি করিনি। তুমি বিশ্বাস করো। মিথ্যে। 15 বছর ধরে তোদের জন্য অপেক্ষা করছি। তোদের থেকে বদলা নেওয়ার অপেক্ষা করছি। আমাকে ঠকিয়ে আমার সুযোগ নিয়ে। চন্দ্রবালা, তুমি আমার বাবাকে কিছু করো না গো। আসল দোষীদের শাস্তি হোক। কিন্তু আমি জানি আমার বাবা কোনো অপরাধী হতে পারে না। আমার শরীরে রোগ ঢুকিয়ে আমাকে মিথ্যে বলে আমাকে মেরে ফেলেছিল ওরা। আজ আমি ওদের ছাড়বো না। না না চন্দ্রবালা, তুমি আমাকে বলো
আমি তোমার হয়ে বাবাকে দিয়ে বলাবো। তুমি বলো আমাকে কি হয়েছিল তোমার। ভ্রমরের কথায় রাজি হয়েও চন্দ্রবালার অতৃপ্ত আত্মা ধীরে ধীরে ভাস্করকে নিজের লম্বা হাত বাড়িয়ে জাঁকিয়ে ধরে এবং বলতে শুরু করে অতীতের সেই সব কথা। ছন্দাবতীকে ভীষণ মারত তোমাদের আর এক জানোয়ার, শঙ্কর মুখার্জি। সেই জানোয়ার সেই দিন ওই ঝড় বৃষ্টির রাতে মদ খেয়ে এসে ছন্দাবতীকে ভীষণ মারে তার সন্তানকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার জন্য। একে স্বামীর অকথ্য অত্যাচার, অন্যদিকে সন্তানের বিরহ। এই বিরহ যে তার নিজেরই ডেকে আনা। সেই দুঃখে ছন্দাবতী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। এই খবর যখন মলিন্দা পায় তখন সে সব দায় আমার ওপর চাপিয়ে দেয়। আমাকে মিথ্যা অপবাদ দেয় শঙ্কর মুখার্জির সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকায়। তারপর ওই শয়তান রাক্ষস শঙ্কর মুখার্জি আমাকে ঘরে বন্দি করে আমার গায়ে কেরোসিন ঢেলে আমাকে পুড়িয়ে মেরে ফেলে। প্রায় 1 ঘন্টা ধরে আমি জ্বলতে থাকি আগুনে। কেউ আমাকে বাঁচাতে আসেনি, কেউ না। আমার গোটা শরীর পুড়ে ছারখার হয়ে যায়। আমার মাথা, চুল, মুখ সব পুড়ে যায়। আমি যন্ত্রণায় কাতরাতে থাকি। কিন্তু সেদিন কেউ আমার ডাক শোনেনি, কেউ না। এই মলিন হারামজাদা নিজের পাপ লোকাতে ছন্দাবতীকে শ্মশানে পুড়িয়ে শ্রাদ্ধ শান্তি সব করে নিজেকে পাপ মুক্ত করে আর আমাকে বাড়ির বাগানে পুঁতে দেয়। ওই শঙ্কর মুখার্জির কথায় 15 বছর ধরে আমার পচা শরীর পোকামাকড়ে খেয়েছে, আমার সুখ শান্তি খেয়েছে। আমার সব শেষ হয়ে গেছে ওই মলিন মুখার্জির জন্য। আর ওই শঙ্কর মুখার্জিকে তো আমি নিজের হাতে নরক যন্ত্রণা দিয়ে মেরেছি এই বাড়িতে। মলিন জেঠুর জন্য কেন? কারণ ছন্দাবতী আর মলিনের অবৈধ সন্তান বেড়ে উঠছিল শঙ্কর মুখার্জির সন্তানের নাম করে। আর আমি সেই কথা জানাজানি করিয়ে দেওয়ায় আমাকে এমন পরিণতির শিকার হতে হয়। ছন্দাবতী আর মলিন জেঠুর অবৈধ সন্তান? সে কে? ভ্রমরের নাম নেওয়া মাত্রই সে হতবাক হয়ে যায়। দুর্জয় আর ভ্রমর কিছুতেই বিশ্বাস করতে পারে না এই কথা। অথচ মলিন আর ভাস্করের চুপ করে থাকায় তাদের এটা বিশ্বাস করতে বাধ্য করছে যে পিশাচিনী চন্দ্রবালা যা বলছে ঠিকই বলছে। চন্দ্রবালার অশরীরী আত্মা তারস্বরে চিৎকার করতে থাকে। তার সাথে সাথেই মলিনের গলা পেঁচিয়ে ধরে। তার গা থেকে বেরোনো পোকামাকড় ধীরে ধীরে মলিনের গায়ে ছড়াতে থাকে। এই দৃশ্য দেখে ভ্রমর কিছুতেই চুপ থাকতে পারে না। সে মনে প্রাণে ডাকতে শুরু করে ছন্দাবতীকে। কিন্তু এইবার আর বড় মা নয়, তাকে নিজের মা বলে স্মরণ করে ভ্রমর। আর তারপরেই ছন্দাবতীর ঘুঙুরের আওয়াজ বেজে ওঠে আবারও। সাথে শোনা যায় তার কণ্ঠের আরও এক গান। এই গান শোনার পর চন্দ্রবালার অতৃপ্ত আত্মা শুধু চলে যায়নি, ধীরে ধীরে ছাই ছাই হয়ে মিলিয়ে যেতে থাকলো আকাশে। এর আগে যতবার ছন্দাবতীর গানে সে চলে গিয়েছিল তাতে শুধু পুরনো স্মৃতির শক্তি ছিল। তবে শেষবারের গানে এক মৃত মায়ের এবং অজানা সন্তানের কাছাকাছি আসার ভালোবাসা আছে, তাই এই গানের শক্তি অনেক বেশি। ঘুঙুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল এবং গানের সুরের সাথে মিলিয়ে যেতে থাকলো ছন্দাবতী নিজে। ঘটনার পর ভ্রমর জানতে পারে ভাস্কর তাকে বাঁচানোর জন্যই নিজের কাছে নিয়ে চলে যায় আমেরিকা, তাও সেটা ছন্দাবতীর আদেশে। মলিন যে ওর বাবা সেটা একদিন না একদিন সে জানতে পারত। ভাস্কর হাত জোর করে ক্ষমা চায় ভ্রমরের কাছে এবং সে কথা দেয় চন্দ্রবালার শ্রাদ্ধ শান্তি করে তার আত্মাকে সে মুক্তি দেবে। মলিন তার কাজের জন্য ভীষণ লজ্জিত, তবে ভ্রমরের প্রতি তার ভালোবাসা কোনোদিন কম ছিল না, তাই জন্মদাতা পিতাকে সে ক্ষমা করে দেয়। ভ্রমরের নাচের ক্লাসও জমজমাটভাবে চলতে থাকে এবং বাড়ির দুর্গাপুজোয় সবাই বেশ আনন্দের সাথেই কাটায়। তারপর শেষ দিন আমেরিকায় ফেরার জন্য গোছগাছ শুরু হয়। এই ভাই, মায়ের এই ছবিগুলো সব একটু মুছে দে না। তুই এত ছবি রাখবি কোথায়? ও আমি ঠিক রাখবো,
তোকে যেটা বলেছি তুই সেটা কর। আচ্ছা ধর এমন হলো তুই এই সব ছবিগুলো নিয়ে রাত্রিবেলা ঘুমোচ্ছিস, ঠিক সেই সময় তোর কানের কাছে বেজে উঠলো আমি যে তোমার, শুধু যে তোমার, তখন? ভাই খুব বার বেড়েছিস তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আরে তোরা আবার ঝগড়া শুরু করেছিস? তাড়াতাড়ি কর, আমাদের দেরি হয়ে যাচ্ছে যে। সব ব্যাগপত্তর গুছিয়ে সমস্ত ঘরে তালা দিয়ে মলিনের হাতে চাবি রেখে গাড়িতে উঠে পড়ে সবাই। এমন সময় হঠাৎ দুর্জয়ের মনে পড়ে সে তার ফোনটা ফেলে এসেছে। অগত্যা আবার তাকে ভেতরে যেতে হয় এবং ফোন নিয়ে বেরিয়ে আসার পর ফোন চেক করে দেখে একটা অটোমেটিক ভয়েস রেকর্ড। সেটা চালু করতে বেজে ওঠে ছন্দাবতীর কণ্ঠে, আমি যে তোমার, শুধু যে তোমার গো, আমি যে তোমার। এতক্ষণ তোমরা শুনছিলে ছন্দা হরিণী, রচনা শ্রীতান, গল্প পাঠে ছিল প্রীতম, অন্যান্য চরিত্রে ছিল সৌমদীপ, পূজা, রুবিনা, আর্য, নীল, ঋদ্ধি, মৌপিয়া, তৃষা। গল্পের সূত্রধার এবং বিশেষ কিছু চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। গল্পের শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশানের জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার, শুভরাত্রি।